কি ব্যাপার মতিন, তুমি এই লাল বেনারসি শাড়িটা কোথা থেকে পেয়েছো? আসলে ইয়ে মানে মানে মনে ভেবেছিলাম কি বৌদি, আসলে তো বলতে গেলে না। মতি, তুমি এই লাল বেনারসি শাড়িটা আমাকে না বলে নিয়ে এসেছো না, তাই না? এই কাজটা তুমি কেন করলে? তোমরা সবাই কোথায় গেলে গো? দেখো দেখো, আমার নতুন বউ চলে এসেছে। দেখো দেখো, আমার নতুন বউটা কি সুন্দর। তোমাকে এই বেনারসি শাড়িটা পরে খুব ভালো দেখতে লাগছে গো। আচ্ছা বৌমা, তোমাকে এই বেনারসি কাপড়টা কে কিনে দিয়েছো গো? এত সুন্দর শাড়ি কোথা থেকে নিয়েছো গো তুমি, বলবে আমাকে একটু? মা, এই বেনারসি শাড়িটা আমার মায়ের। এই বেনারসি শাড়িটা আমার বাবা অনেক পছন্দ করে এটা মায়ের বিয়েতেই দিয়েছিল। আজকে আমার বিয়েতে মা মায়ের বিয়ের বেনারসিটাই আমাকে পরতে দিয়েছে, বুঝতে পেরেছেন মা? আমার বাবা এই বেনারসি শাড়িটা কাশ্মীর থেকে এনে দিয়েছিল মায়ের জন্য। আজকে বিয়েতে আমার মা এই বেনারসি শাড়িটা দিয়ে বলেছে যেন আমি বিয়ের পর এই বেনারসি শাড়িটা যেন খুব যত্ন করে রাখি, আর শাড়িটার যেন কোনো রকম অযত্ন না করি। এবার বুঝতে পেরেছি বৌমা, তোমাকে তোমার মা এই শাড়িটা দিয়েছে, তাই না? আর সত্যি কথা বলতে কি বলো তো, সত্যি গো, এই শাড়িটা বেশ সুন্দর। আর একটা কথা না বললেই নয়, এই লাল রঙের বেনারসি শাড়িটা তোমাকে পরে না অপূর্ব সুন্দরী লাগছে দেখতে। মনে হচ্ছে যেন আকাশের কোনো এক পরী আমার ঘরে নেমে এসেছে। ও মা, এসো এখন ঘরের ভিতরে এসো। এখন থেকে তোমরা দুজন কিন্তু নতুন স্বামী স্ত্রী। তোমাদের এখন কতগুলো নিয়ম কানুন পালন করতে হবে। প্রথম যে নিয়মটা হলো, সেটা হলো এই যে কাঁসার পাত্রর মধ্যে যে ল্যাটা মাছটা আছে, সেই ল্যাটা মাছটা তোমাদেরকে তুলে ধরে দেখাতে হবে যে এটা আমাদের একটা পারিবারিক নিয়ম, বা এটা আমাদের একটা ঐতিহ্যও বলতে পারো। সুমনা ও রবিন, তোমরা দুজনে মিলে এই কাঁসার পাত্র থেকে ল্যাটা মাছটা ধরবার চেষ্টা করো তো। এই তো আমি ধরতে পেরেছি। বাহ বৌমা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব কাজের মেয়ে হবে। যাক, তাহলে আমি তোমার উপরে একটু ভরসা রাখতে পারলাম যে আমার এই সংসারটা তুমিই ভালো করে দেখাশোনা করে রাখতে পারবে। এবার তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম। আমার বৌমা বাড়িতে আসতে না আসতেই আমার সব চিন্তা কেমন নিমেষেই দূর করে ফেললো। তোমাকে আমি আমার বৌমা হিসেবে পেয়ে খুব গর্বিত গো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আপনি আমার এত প্রশংসা করছেন মা। আশা করি আমি আপনার সংসার খুব ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর আপনার সংসার কেন বলছি, এই তো এটা তো আমারই সংসার। ভালোভাবে আমাদের সংসার দেখাশোনা করে সব কিছু গুছিয়ে রাখতে পারবো। শুধু আপনার আশীর্বাদ দরকার মা আমার জন্য, বাকি সব কিছু আমি নিজে দেখাশোনা করে নিতে পারবো মা। আপনি একদম চিন্তা করবেন না মা। আমি যখন এসে গেছি আপনাদের সংসারে, সংসারটা সুন্দর করে নিজের মতন করেই সাজিয়ে ফেলবো। বাহ বাহ, তোমরা দুইজন শাশুড়ি বৌমা মিলে তো দেখা যায় এখন আমাকেই ভুলে গেছো। আমি যে একজন মানুষ এখানে বসে আছি তোমাদের সাথে, তার তো কোনো খেয়ালই নেই। তোমরা শাশুড়ি বৌমা মিলে তো অনেক ভালো গল্প জমিয়ে দিয়েছো, আর আমি কি এখানে বসে বসে আমের আঁটি হয়ে গেলাম? তোমরা তো আমাকে একদম কোনো পাত্তাই দিচ্ছ না। দেখো বৌমা, দেখো এই ছেলেটা কত হিংসুটে হয়ে গেছে। আমরা দুজন মিলে একটু গল্প করতে পারলাম কি পারলাম না, দেখো এটাও আবার সহ্য করতে পারছে না। এই ছেলের জ্বালায় কোনো কথা বলতেই পারি না শান্তিতে। যাই হোক বৌমা, আমার এই হিংসুটে ছেলেটার দেখাশোনা করে ঠিক মতো রাখাটাই হচ্ছে তোমার দায়িত্ব, বুঝলে বৌমা? আচ্ছা ঠিক আছে মা। শুধু আপনার ছেলে কেন মা, এবার থেকে আমি আপনারও ও আমার শ্বশুর মশাইয়ের সবার যত্নই রাখবো মা। আপনাকে তো মা আগেই বলেছি, আমি যখন এসে পড়েছি আপনাদের কোনো রকম কোনো চিন্তারই কারণ নেই মা। এখন থেকে আপনি আর বাবা দুজনে বসে বসে শুধু আরাম করবেন, কেমন? আচ্ছা মা, বাবা কি এখন শুয়ে আছে নাকি? শরীরটা খুব একটা ভালো নেই শুনলাম। আরে বৌমা,
আর বলো না, দেখো এই শীতে তোমার শ্বশুর একদম কেমন কাবু হয়ে গেছে। সারাদিন এত জল ঘেটে ঘেটে কেমন অসুখ বাঁধিয়ে ফেলেছে বলো তো। কি আর করবো বৌমা, আমার তো আর জমিদারের বংশধর নই যে কাজ না করলেই কপালে খাবার জুটে যাবে। যতই বা বলো না কেন, মরার আগে পর্যন্ত আমাদেরকে এইভাবেই চলতে হবে, আয় রোজগার করেই খেতে হবে। তুমি এত ভেবো না, তোমার শ্বশুরের শরীরের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। কিরে বাবা রবিন, তুই কি জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছিস? হ্যাঁ গো মা, সেখানেই যাচ্ছি। সকাল সকাল কিছু মাছ ধরে নিয়ে তারপর তোমাদের বৌমা শীতের সবজি দিয়ে মজা করে কষিয়ে রান্না করবে, বুঝলে? তোমার বৌমা কেমন মাছ রান্না করে দেখোই না, সবাই মিলে একসঙ্গে খেয়ে দেখবো কত মজা লাগে। আচ্ছা বাবা, ভালো কথা, মাছ ধরতে যাচ্ছিস, কিন্তু একটু ভালোভাবে গরম জামা কাপড় পরে যেতে পারতিস তো, তা না হলে তো তোর ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের বাড়ির পেছনের পুকুরটা থেকে উত্তর দিক থেকে তো বেশ ভালো ঠান্ডা হাওয়া আসে রে, তাই বরং ভালো জামা কাপড় পরে যা তো। আরে মা, তুমি চিন্তা করো না তো, শুধু শুধু এত ভেবো না। আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের এত অল্পতেই কিছু হয় না গো মা। আচ্ছা, এখন আমি যাচ্ছি, তুমি আর বাবা ভালো মতো রোদ পোয়াও, কেমন? আমি যাব আর আসবো। মা, বাবা, আপনারা কি এখানে গল্প করছেন নাকি? আমি আপনাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছি। আমি তো জানি না আপনারা চায়ে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন, তাই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যদি আপনাদের আরও চিনি লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের চায়ে পরিমাণ মতোই চিনি দিয়ে দেবো। বাহ, তোমার হাতের চা তো খুব সুস্বাদু হয়েছে গো। অনেক ভালো চা বানাতে পারো তুমি। তোমার চা খেয়ে তো একদম পুরো মনটা ফুরফুরে হয়ে গেছে। সারাদিনের প্রয়োজনীয় সব সব কাজ করার মতো শরীর আর মাথা পুরোটাই চাঙ্গা করে দিয়েছো গো বৌমা। আচ্ছা বৌমা, তুমি এত ভালো চা বানানো করা কোথা থেকে শিখেছো গো? আমি আমার বাপের বাড়িতে থাকতাম, আমি প্রতিদিন সকালবেলায় আমি মা আর বাবার জন্য চা বানাতাম। তখন আমি মায়ের সাথে থেকে থেকে চা বানানো কীভাবে করতে হয় আমি শিখে নিয়েছি, আর সেই সময় থেকেই আমি খুব ভালো চা বানাতে পারি বাবা। সেইটা দেখে প্রতিদিন আমার মা বাবাই আমার হাতে চা খেতেন। আমার বৌমাটা আসলেই অনেক গুণবতী। আশা, তুমি একদম সঠিক কথা বলেছ। আমাদের বৌমা সব দিক দিয়ে গুণবতী। আমাদের বৌমার তো কোনো তুলনাই হবে না। আর সত্যি তোমার হাতে বানানো চায়ের অতুলনীয় স্বাদ। কি ভালো চা বানাতে পারো গো তুমি, মনটা পুরো খুশিতে ভরে গেল। আচ্ছা মা, বাবা, তোমরা দুজনে মিলে একটু চা খাও, আমি বরং একটু উঠোনটা ঝাঁট দিয়ে আসি। উঠোনে অনেক নোংরা পড়ে রয়েছে, আর বাড়ির পেছনে এত পাতা পড়ে জঞ্জাল হয়ে গেছে, ওই জায়গাটা না একটু পরিষ্কারও করতে হবে। আমি তাহলে আসি এখন। বাহ, লাল বেনারসি শাড়িটা তো বেশ সুন্দর। এই শাড়িটা তো আমার বেশ ভাল লেগেছে, কিন্তু অনেক দামি শাড়ি হবে। এমন একটা শাড়ি যদি আমার কাছে থাকতো তাহলে আমি আমার বিয়ের সময় আমার বউকে শাড়িটা দিতে পারতুম। আহারে, গরিব বলে শখের কোনো দাম নেই। না, মনটাই পুরো খারাপ হয়ে গেল এত সুন্দর বেনারসি শাড়িটা দেখে। বউ, বউ, ওহো, কোথায় গেছো তুমি? দেখো কতগুলো মাছ নিয়ে এসেছি। আজকে তো তোমাকে একদম অনেক মজা করে রান্না করতে হবে। বউ, কোথায় গেলে তুমি? আরে রাখো তো তোমার সব কাজ, আগে দেখো আমি আর মতিন কত রকমের মাছ ধরেছি।
বেশি করে পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে মাছের ঝোল করবে তো, সাথে যদি পারো দুটো টমেটো দিয়ে দিও, দেখবে কেমন খেতে লাগবে। আর এমন করে রান্না করো যাতে একদম জিভে লেগে থাকে। কিরে মতিন, কি বলিস তুই? হ্যাঁ গো দাদা। ও তোমরা বুঝি এসে গেছো? তুমি বুঝি মতিনকে সাথে নিয়ে গেছিলে? যাক, ভালোই করেছো। এতগুলো মাছ তো একবারে এতগুলো রান্না করা যাবে না। তাহলে এখন কি করা যায়? চিন্তা করো না গো বউ, এখান থেকে অর্ধেক মাছ তোমাদের আর বাকি অর্ধেক মাছ আমরা মতিনকে দিয়ে দেব। তোমাকে এত চিন্তা করতে হবে না এসব নিয়ে, বুঝতে পেরেছো? এখন তুমি যাও, তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে একদম একটা স্বাদের মাছের ঝোল বানাও তো, আমি আর অপেক্ষা করতে পারছি না। হায় হায় হায়, এ কি হয়ে গেল আমার? আমার লাল বেনারসি শাড়িটা আমি কোথায় হারিয়ে ফেললাম? এখন আমি আমার মাকে কি জবাব দেবো? আমার মা আমাকে বারবার করে বলে দিয়েছিল যে শাড়িটা খুব যত্ন করে রাখতে। এখন তো আমি শাড়িটা খুঁজেই পাচ্ছি না। নাকি শাড়িটা কেউ নিয়ে গেছে? এখন কি হবে গো আমার? কি হয়েছে বৌমা? তুমি হঠাৎ করে এত চিৎকার করছো কেন? তোমার চিৎকার শুনে তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আমাকে একটু বলো। মা, আমি তো আমার লাল বেনারসি শাড়িটা খুঁজে পাচ্ছি না। আমি কাপড়টা ধুয়ে পরিষ্কার করে তো আমি বিছানার মধ্যেই রেখেছিলাম, আলমারিতে রাখবো করে, আর রাখাই তো হয়নি। এখন কোথায় গেল শাড়িটা আমার? আমি তো মনে করতেই পারছি না। সারা বাড়ি খুঁজে বেড়ালাম, কোথাও তো কাপড়টা খুঁজে পেলাম না। এখন আমার কি হবে মা? আপনি এবার আমাকে বলুন। আরে বৌমা, এত অস্থির হচ্ছ কেন? এখানে তো এত অস্থির হওয়ার কিছু দেখতে পাচ্ছি না আমি। তুমি যেহেতু শাড়িটা ঘরের ভেতর রেখেছো, অবশ্যই শাড়িটা ঘরের ভেতরেই থাকবে। ভালোভাবে ঠান্ডা মাথায় খুঁজে দেখো, তুমি শাড়িটা ঠিক খুঁজে পাবে। অস্থির হয়ে না এত। হ্যাঁ বউ, তাই তো, বাবা সঠিক কথাই বলেছেন। তুমি ঠান্ডা মাথায় বরং আর একবার খুঁজে দেখো, তাহলে দেখবে তোমার লাল বেনারসি শাড়িটা খুঁজে পেয়ে যাবে। আর এখানে অস্থির হওয়ার কি আছে? না গো, আমি তো অনেকক্ষণ ধরেই এই শাড়িটা খুঁজছি, আমি সেটা কোথাও পাচ্ছি না। আমি এতক্ষণ ধরে ভয়ে তোমাদেরকে বলতে পারিনি, কিন্তু এখন আমি আর পারছি না। এখন আমি অনেক অস্থির হয়ে পড়ছি শাড়িটা খুঁজে না পাওয়ার জন্য। আমি মনে হয় আমি আমার মায়ের লাল বেনারসি শাড়িটা হারিয়েই ফেলেছি। এখন আমি কি করব? বৌমা, তুমি এখন কান্নাকাটি বন্ধ করে চুপচাপ একটু বসো তো। দাঁড়াও, তুমি শাড়িটা কোথায় রেখেছো আমি একটু খুঁজি তো ভালো করে। একদম একটা চিরুনি অভিযান দিয়ে দেবো। আহারে বেচারা মতিন, এমনিতেই সে গরিব মানুষ, তার উপর আমার বাপ মা নেই। আর যেহেতু খবর পেয়েছি বেচারা মতিন অসুস্থ, তাই জন্য তাকে একবার দেখতে যাওয়া আমাদের অবশ্যই প্রয়োজন গো। একদম ঠিক কথা বলেছো তুমি। ওর কেউ নেই, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা ওর প্রতিবেশী, তাই ওর জন্য তো কিছু তো করতেই পারি আমরা। আর শোনো, ওর বাড়ির কাছে গিয়ে কিছু ফলমূল কিনে নিয়ে যাবো ওর জন্য, যেহেতু ওদের বাড়ির আশেপাশেই তো অনেকগুলো ফলের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে ফলের অনেক দোকান আছে, ওই দোকানগুলো থেকেই বেশ কিছু ফল নিয়ে যাব। আরে দাদা বৌদি, তোমরা চলে এসছো গো। আমাকে দেখার জন্য আবার এত ফলমূল নিয়ে আসতে গেলে কেন বলো তো? শুধু শুধু টাকা পয়সা খরচ করো কেন? কোনো দরকার ছিল কি দাদা বৌদি তোমাদের? তুমি চুপ করো তো, নিজের শরীরের ওপর কোনো খেয়াল রাখতে পারো না, তাই বলেই তো অসুখ হয়েছে। আর আমরা হচ্ছে তোমার প্রতিবেশী, তাহলে প্রতিবেশী হয়ে আমরা যদি সাহায্যই না করতে পারলাম, তাহলে কেমন করে আমরা প্রতিবেশী হলাম? তুমি এখন চুপচাপ মুখটা বন্ধ করে শুয়ে থাকো তো। মতিন, তোর ঘরে কোনো রান্না করা আছে নাকি? না আমরা রান্না বান্না করে দিয়ে যাব? না দাদা, তার আর কোনো দরকার হবে না। আমি গতকাল রাতে রান্না করেছিলুম,
সেগুলো এখন খেয়ে নেব। আমার কোনো সমস্যা হবে না দাদা, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না গো। কি ব্যাপার মতিন, তুমি এই লাল বেনারসি শাড়িটা কোথা থেকে পেয়েছো? আসলে মানে মানে মনে ভেবেছিলাম কি বৌদি, আসলে তো বলতে গেলে না। মতি, তুমি এই লাল বেনারসি শাড়িটা আমাকে না বলে নিয়ে এসেছো না, তাই না? এই কাজটা তুমি কেন করলে? তোর যদি তোর বৌদির শাড়িটা এতই পছন্দ হয়ে থাকে তো বৌদিকে বলতিস, তোর বৌদি তোকে একটা ব্যবস্থা হয়তো করে দিত। তা না করে তুই এমন একটা কাজ করলি, ছি ছি ছি। তোর কাছ থেকে আমরা মোটেও এটা আশা করিনি রে। তোর জন্য আমরা কি না করেছি বল তো তুই। তোর বিপদে সব সময় আমরা তোর পাশে থাকি, আর তুই কি না আমাদের এমন বিপদে ফেললি? তুই জানিস ওই লাল শাড়িটার জন্য তোর বৌদি কত কান্নাকাটি করেছে। দাদা, আমি না এই লাল বেনারসি শাড়িটা দেখে অনেক লোভে পড়ে গিয়েছিলাম গো। তারপর আর তোমাদের বলতে পারিনি, আমাকে পারলে ক্ষমা করে দিও। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস তাহলে আমরা ক্ষমা করে দিলাম। তবে এরপর থেকে এরকম কাজ আর করিস না। সবাই তো আর আমাদের মতো ক্ষমা করে দেবে না, তাই না? যদি ধরতে পারে তাহলে তারা তোকে পুলিশে দিয়ে দিতে পারে, তোর গায়ে হাত তুলতেও পারে। এই রকম কাজ থেকে বিরত থাকবি, বুঝলি? আর আমাকে তোর নিজের বড় ভাইয়ের মতো সব কিছু প্রয়োজনের কথা বলতে পারিস তো। এখন থেকে কিন্তু এগুলো সব বলবি আমাকে, তোর কি দরকার। হ্যাঁ, তোমার দাদা একদম সঠিক কথা বলেছে। আমাদেরকে এখন থেকে তোমার নিজের পরিবারের লোক বলে মনে করবে, কেমন? আমরা এখন আসছি তাহলে।